সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি, ঐকমত্য কমিশনে মতামত জমা। সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার বিরোধীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদ জামাত, বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল, বললেন উপদেষ্টা আসিফ। এবং কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চন্দ্রা সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটের রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। ১০০ বছরও হয়নি বড় কোনো সংস্কার কাজ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টা হয়েছে উল্লেখ করে এটি সমীচীন নয় বলে মনে করছে বিএনপি। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি জানিয়েছে দলটি। এদিকে গণপরিষদ ভোটে নতুন সংবিধান তৈরির পক্ষে মত দিয়েছে এনসিপি। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবকে বিপজ্জনক বলে নাকচ করেছে নতুন দলটি। প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সংস্কারের দাবি সিপিবির। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংশোধনীতে ৭১ এবং ২৪কে একই কাতারে রাখা সমীচীন নয়। সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর চেষ্টাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও জানান তিনি। গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান, দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিষ্ট, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপজ্জনক হবে বলে জানান নেতারা। বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। যেগুলো সংবিধান সম্পর্কিত না, সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে। ৭২ সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ। এরপরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। নেতারা বলেন, কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট। আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। যখন ওনারা সংলাপ করবেন, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল আওয়ামী লীগ। রাষ্ট্র সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারে অনেক আগেই ৩১ দফা দিয়েছে বিএনপি। পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। আমাদের রাজনীতির সবচেয়ে বড়
পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। যারা রাষ্ট্র সংস্কার চায় না তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি যাত্রাবাড়ি জোন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে মন্তব্য করেছেন তিনি। পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার চেষ্টা চলছে, তবে নতুন মোড়কেও আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না। সংস্কারের ক্ষেত্রে সরকারকেও আরও দ্রুত গতিতে কাজ চালিয়ে নিতে হবে। সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি, তাহলে আগামীতে আমরা সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না। এই জন্য যারা এই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিডি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে কথা বলেছেন সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। বলেছেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবার অংশ নেয়। ইফতার শেষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে, সেই অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। জনপদের সময়ে আরও থাকছে। একদিনেও নেভেনি সুন্দরবনের আগুন, তেজ কমলেও ছড়িয়ে পড়ছে কলমতেজের আশপাশের এলাকায়। পানির উৎস না থাকায় নেভাতে হিমশিম অবস্থা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। জুলাই গণহত্যার এটি প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি তদন্ত রিপোর্টও হাতে পাবেন তারা। রোববার নিজ কার্যালয়ে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকার উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, চাংখারপুলের হত্যাযজ্ঞের মামলার পাশাপাশি আশুলিয়ার এই মামলাটিরও তদন্ত শুরু হয়। রোববার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। জানা গেছে এই মামলায় আসামি করা হয়েছে 10 জনকে। ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তাজুল ইসলাম। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই, হতাশ না হওয়ার পরামর্শ তার। তাড়াহুড়া করে গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম। 5-6 মাস সময় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির তদন্ত করার জন্য কখনোই যথেষ্ট নয় এবং আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আপনারা নিরাশ হবেন না। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন। তাজুল বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে,
সেক্ষেত্রে বাধা নেই, কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। বিশেষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা 143 জন, যদিও গ্রেফতার মাত্র 51 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, সব জাতিসত্তার অংশগ্রহণে এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। তবে কি নামে মঙ্গল শোভাযাত্রা হবে জানা যাবে কাল। এবার সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষায় জাতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়ানট, বিভিন্ন জাতিগোষ্ঠী, রক ও ইসলামী সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিরা। তবে সরাসরি চারুকলার পক্ষ থেকে ছিলেন না কেউ। বৈঠক শেষে এবারের নববর্ষ উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন তারা। নিজ নিজ সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিয়ে এইবার আমরা সাংগ্রাই উদযাপন করব। প্রতিটি মূল ধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় নতুন রং, নতুন গন্ধ, নতুন সুর থাকবে। তবে এর নাম কি হবে তা জানা যাবে সোমবার। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। উপদেষ্টা জানান, নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার বিধিনিষেধ থাকবে না এবার। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি, দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। রমনা বটমূলে অন্য বছরের মতোই ছায়ানটের বর্ষবরণ আয়োজিত হবে। আর এবার সুরের ধারার অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা উত্তর সিটির উদ্যোগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত হবে। নামাজ শেষে বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল। বিকেলে দক্ষিণ সিটি নগর ভবনে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে, সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি। এবার ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি। কাল থেকে শুরু হচ্ছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের ছুটে চলা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে উত্তরের যাত্রীদের। পথে পথে ভোগান্তি থেকে রেহাই পেতে আগেভাগে যাত্রা শুরু শেকড়ের টানে। এবারের ঈদে লম্বা ছুটি, সোমবার থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। তবে তার আগেই বাস কাউন্টারে বেড়েছে যাত্রী চাপ। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় বাড়ির পথ ধরেছেন কেউ কেউ। যানজট ভোগান্তি এড়াতে অনেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের। রাস্তায় জাম বেশি পড়বে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার সমস্যা হবে, এই জন্য ফ্যামিলিগুলো আগে পাঠাই দিচ্ছে। পরিপূর্ণভাবে ঈদের যে একটা যাত্রা এখনো শুরু হয় না ওইভাবে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তি হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাইল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ভোগান্তিতে পড়তেও পারেন উত্তরের বাসিন্দারা। চালকরা বলছেন, সাধারণ দিনে 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে 2 থেকে 3 ঘন্টা। সেখানে ঈদ ঘিরে গাড়ির চাপ বাড়লে দুর্ভোগ বাড়বে কয়েক গুণ। সন্ধ্যার দিক দিয়ে জাম নামের একটু বেশি পড়ে, রপ্তানি থেকে বাইবেল পর্যন্ত 1-2 ঘন্টা সময় লেগে যায়। নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের কাজ। ইট বালু সহ নানা নির্মাণ সামগ্রী সড়কে রাখা। হাইওয়ে পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের 11টি পয়েন্টে ভোগান্তির শঙ্কা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কের পাশে রাখা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। খারাজোরা বন্ধ যে আইল্যান্ডে দিছে, এটি কোনো দরকারি আইল্যান্ড না, এটি উঠাইলে আর এত জাম থাকবো না। কিছু আম পাবলিক আছে, সে টাকা নিবার গাড়ি চাপায়, এদেরকে দেখার জন্য কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেই। এবার ঈদ করতে ঢাকা ছাড়বেন প্রায় 1,20,00,000 মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলের বুকিং শেষ পর্যায়ে। নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বিশেষ ব্যবস্থা। ঈদ কেনাকাটার খবর।
ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেট ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে নিজেদের সেরা কালেকশনে সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য, নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। ঈদ কেনাকাটায় এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। সুন্দরবনের গহীনে এখনো পুরোপুরিভাবে নেভেনি আগুন। সকাল 9:30টার পরে বনের গুলিশাখালী অংশে নতুন করে আগুন লাগার খবর পাওয়া যায়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল কবির জানিয়েছেন, শনিবার রাত 2টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কলমতেজি অংশের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে অন্য এলাকায় ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটেন বনরক্ষীরা। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজারের ব্যবসায়ীরা। নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে আবাসিক ভবন। অনেক কটেজের বুকিং প্রায় শতভাগ শেষ। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। 71 ও 24 একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি। ঐকমত্য কমিশনের মতামত জমা। সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার বিরোধীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।